Okay, good morning everybody. Today's topic is equipments and raw material. Equipments মানে কি? আমি তোমাদের যখন ফার্স্ট ইয়ারে তখন পড়িয়েছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাপারেটাস। ইকুইপমেন্টস মানে কি? ইকুইপমেন্টস মানে হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা একটা স্পেসিফিক ফাংশন পারফর্ম করা যায়, তাকেই বলা হয় ইকুইপমেন্ট। এবং ইকুইপমেন্টস এর এসওপি হয়। এনিওয়ে, এখানে আমরা পড়বো ইকুইপমেন্টস এর সিলেকশন, মানে একটা পারচেজ করতে গেলে কোন ইকুইপমেন্টটাকে আমরা সিলেক্ট করব, পারচেজ স্পেসিফিকেশন, কি কি জিনিস পারচেজ করার সময় মাথায় রাখতে হবে, এবং মেনটেনেন্স। র মেটেরিয়ালস এর পারচেজ স্পেসিফিকেশন, কেনার সময় তার কি কি স্পেসিফিকেশন মাথায় রাখতে হবে, মেনটেনেন্স অ্যান্ড স্টোর অফ র মেটেরিয়াল। এবার ইকুইপমেন্টস, কাম টু দ্য নেক্সট স্লাইড। Equipments may be defined a physical entity which is used to carry out a general or specific activity in the pharmaceutical plant. Example, tablet compression, weighing machine, এগুলো হচ্ছে ইকুইপমেন্টের এক্সাম্পল। এগুলো ইকুইপমেন্ট সম্বন্ধে কোথায় দেওয়া আছে? ইউএসএফডিএ জিএমপি, ইউএসএফডিএ 21 CFR সাবপার্ট ডি, equipment 211.6.3 equipment design, size and location, equipment construction, equipment cleaning and maintenance, 68 automatic mechanical and electronic equipment, 72 filters. WHO GMP annex 2 আন্ডার সেকশন 13 এ ইকুইপমেন্ট সম্বন্ধে মেনশন করা আছে, এবং হচ্ছে ইন্ডিয়াতে শিডিউল এম এর আন্ডারে ইকুইপমেন্টস মেনশন করা আছে। ওকে, নেক্সট ইকুইপমেন্ট সিলেকশন। ইকুইপমেন্ট সিলেকশন কোন কোন বেসিসে হতে পারে? ফার্স্ট হচ্ছে ডিজাইন অফ ইনস্ট্রুমেন্ট। ডিজাইন অফ ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডস অন টাইপ অফ মেটেরিয়াল হ্যান্ডেল। কি ধরনের মেটেরিয়াল আমরা হ্যান্ডেল করতে যাচ্ছি, সলিড, লিকুইড, কোরোসিভ, ডেঞ্জারাস আর ইনার্ট, এই ধরনের কি টাইপ অফ মেটেরিয়ালস। রান টাইম, কতক্ষণ ধরে প্রসেস করতে লাগবে বা ইনস্ট্রুমেন্ট কতক্ষণ ধরে রান হবে। কনস্ট্রাক্টিবিলিটি, দেন ডিজিটাল ক্যাপাসিটি, এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ অ্যাট্রিবিউটস। এই সমস্ত জিনিসগুলো ডিজাইন অফ ইনস্ট্রুমেন্টের উপর এফেক্ট করে। দেন সাইজ অফ ইনস্ট্রুমেন্ট, কোন সাইজে তুমি ইনস্ট্রুমেন্ট নেবে। হোল্ডিং অ্যান্ড আউটপুট ক্যাপাসিটি, সাইজ অফ দ্য রুম। নেক্সট নাম্বার 3, লোকেশন, ইউটিলিটি সার্ভিস রিকোয়ার্ড, potential danger of contamination and mix up, material handling and movement। এইগুলোর এই সমস্ত ফ্যাক্টরগুলো ইনস্ট্রুমেন্টটা কোন লোকেশনে থাকবে তার উপর ডিপেন্ড করে। এবার হচ্ছে নেক্সট কনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশনটা কেমন হবে, সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ইজ অফ ক্লিনিং অফ ইকুইপমেন্টস অ্যান্ড সারাউন্ডিং এরিয়া, ইজ অফ অপারেশন অফ দ্য ইকুইপমেন্টস, age of maintenance of the equipments, age of material of construction। এই সমস্ত জিনিসের উপরে কনস্ট্রাকশন বা ইকুইপমেন্টে কি দিয়ে তৈরি হবে সেটা ডিপেন্ড করে। অতএব ইকুইপমেন্ট সিলেকশনে ইকুইপমেন্টের ডিজাইন, সাইজ, লোকেশন এবং কনস্ট্রাকশন এইগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখার সময় এগুলো মানে ইকুইপমেন্টের ডিজাইনটা কেমন হবে, ইকুইপমেন্টের সাইজ কেমন হবে, ইকুইপমেন্ট কোন লোকেশনে, মানে ইকুইপমেন্টের লোকেশন কোন দিকে হবে, এবং ইকুইপমেন্টটা কোন মেটেরিয়াল দিয়ে কনস্ট্রাকশন হবে, সেই জিনিসগুলো অনেক ভ্যারাইটি থাকে। তোমাকে সেইগুলোর মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হয়, এবং সেই সিলেক্ট করার সময় কি কি ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হয় সেগুলো সম্বন্ধে আমরা এতক্ষণ আলোচনা করলাম। নেক্সট হচ্ছে পারচেজ স্পেসিফিকেশন। পারচেজ স্পেসিফিকেশন বলতে বোঝায় যে যখন কোন একটা ইনস্ট্রুমেন্ট আমরা কিনতে যাচ্ছি, তখন ইনস্ট্রুমেন্টের কোন কোন জিনিসগুলো আমরা দেখে নেব। আমরা এখানে একটা ইনস্ট্রুমেন্টের কোটেশন পাঠাতে যাই, তখন হচ্ছে ইনস্ট্রুমেন্টের এই জিনিসগুলো আমাদের দরকার, আমাদের পারচেজ স্পেসিফিকেশনে সেগুলো মাথায় রাখতে হয়। মানে কোনো একটা মেশিন, যেমন মনে করো মানে একটা ট্যাবলেট পাঞ্চিং মেশিন, যদি তুমি মনে করো যেমন যদি সেটা স্মল স্কেল হয় তাহলে সেটা 12 ডাই থাকবে, যদি বড় স্কেল হয় তা 1000টা ডাই থাকবে। তার কম্প্রেশন এবিলিটি, কারো মনে করে ছোট কোম্পানি তার এক ধরনের হলেই হয়ে যায়, তার কম্প্রেশনের যে ফোর্স সেটা সিঙ্গেল হলে হবে, কারো বিভিন্ন ধরনের, কারো ডাই ক্যাপাসিটি, ডাই শেপ, এগুলো অনেক ভ্যারাইটির দরকার, কারো একটা হলেই হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় পারচেজ স্পেসিফিকেশন।
Before you take a decision to purchase a equipment, you need to look many aspects. কি কি দরকার? user requirements specification for the equipment. user requirements মানে হচ্ছে user requirement specification for the equipments, মানে যে ইউজ করবে তার কি ধরনের, মানে হচ্ছে আমি ডিসিশন নিলে তো আর হবে না, যারা ইকুইপমেন্টস সাপ্লাই মানে যারা ইকুইপমেন্টসটা ব্যবহার করবে তার কি রিকোয়ারমেন্টসটা জেনে নিতে হবে। দেন কস্টটাকে মাথায় রাখতে হবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড রেপুটেশন অফ দ্য ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, মানে শুধু অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অনেক সাপ্লায়ার আছে, কিন্তু সেসব দেখার আগে দেখে নিতে হবে তোমার যারা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা সাপ্লাই করছে তাদের আইএসও সার্টিফিকেশন আছে কিনা, এনএবিএল সার্টিফিকেশন আছে কিনা, এই সমস্ত ইনস্ট্রুমেন্টস যারা সাপ্লাই করে তারা হচ্ছে অথরাইজড ভেন্ডার কিনা, এবং অন্যান্য কোন জায়গায় রেপুটেড জায়গায় তারা মাল সাপ্লাই করেছে সেই সমস্ত তার ওল্ড হিস্ট্রি এগুলো দেখে নিতে হয়, এক্সপিরিয়েন্স তাদের দেখে নিতে হয়। দেন ডিজাইন, সাইজ, লোকেশন অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল অফ দ্য ইনস্ট্রুমেন্ট, কস্ট অফ রান করার সময় কতটা কস্ট পড়ে এবং মেনটেন্যান্সের কস্ট, ডিউরেবিলিটি মানে হচ্ছে কতদিন অবধি সেটার মানে ভালো থাকবে বা তার ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছে। দেন অ্যাভেলেবিলিটি অফ এসওপি, তার এসওপি সঙ্গে প্রোভাইড করছে কিনা, মেনটেন্যান্স অফ দ্য মেনটেন্যান্স ম্যানুয়াল ফ্রম দ্য সাপ্লায়ার উইথ ইকুইপমেন্টস অ্যান্ড সার্ভিসিং, এবং তার মেনটেন্যান্স করার জন্য যে ম্যানুয়াল সাপ্লায়ার প্রোভাইড করছে কিনা এবং সার্ভিসিং এর জন্য, কস্ট অফ রানিং অ্যান্ড মেনটেন্যান্স, এই পয়েন্টটা দুবার হয়ে গেছে। ওকে, নেক্সট ডিজিটাল ক্যাপাবিলিটিস, ক্যাপাসিটি, সেফটি, এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ অ্যাট্রিবিউটস, এতগুলো ফ্যাক্টরস মাথায় রেখে বা এতগুলো ফ্যাক্টর মানে হচ্ছে তোমরা পারচেজ স্পেসিফিকেশনের আন্ডারে দিতে পারে। এই সমস্ত ফ্যাক্টরস গুলোকে মাথায় রেখে পারচেজ স্পেসিফিকেশন তৈরি করা যেতে পারে। নেক্সট, মেনটেন্যান্স অফ দ্য ইকুইপমেন্টস। মেনটেন্যান্স কেমন ভাবে করা হয়? ইকুইপমেন্টস শ্যাল বি মেনটেন অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভ্যাল, মানে মেনটেন্স করা অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভ্যালে, ভালো হোক খারাপ হোক সেটাকে মেনটেন্যান্স করতে দিতে হবে। রিটিন প্রসিজিওর শুড বি দেয়ার, সেখানে একটা মেনটেন্যান্স শিডিউল থাকবে, ফ্রিকোয়েন্সি অফ মেনটেন্যান্স, ক্যালিব্রেশন অফ ইনস্ট্রুমেন্ট করতে হবে, ভ্যালিডেশন করতে হবে এবং নেক্সট ডিউ ডেট তাতে যেন মেনশন থাকে। নেক্সট, অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটি ফর মেনটেন্যান্স অফ দ্য ইকুইপমেন্ট, কে করবে তার যেন হচ্ছে ফিক্স করে দেওয়া থাকে, কে ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টে মেনটেন্যান্স করবে। দ্য ডেসক্রিপশন অফ দ্য মেথড অফ দ্য প্রসিজিওর ইউজ ফর, মানে প্রসিজিওর অফ মেনটেন্যান্স, প্রসিজিওর ফর মেনটেন্যান্স যেন একটা নির্দিষ্ট একটা ডেসক্রিপশন ওয়াইজ যেন একটা থাকে, সেই ওয়াইজ মানে সেইভাবে তাকে মেনটেন্যান্সটা করতে হবে। প্রোটেকশন অফ ইকুইপমেন্ট, দেন ইকুইপমেন্টটাকে হয়ে যাওয়ার পরে ঢাকাঢুকি দিয়ে রাখা যাতে হচ্ছে ডাস্ট বা এনভায়রনমেন্টাল অন্যান্য হ্যাজার্ডস বা রোডেন্টস এই সমস্ত জিনিস থেকে যেন রক্ষা পায়। ইন্সপেকশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট বিফোর ইউজ, ইন্সপেকশন অফ দ্য ইকুইপমেন্টস বিফোর ইউজ, ইকুইপমেন্টটাকে মানে ব্যবহারের আগে ইন্সপেক্ট করে নিতে হবে। এখানে একটা দেওয়া আছে রিপেয়ারিং এন্ড সার্ভিসিং এর জন্য একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে সিরিয়াল নাম্বার, মানে যদি ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে যায় তার জন্য একটা কিভাবে হচ্ছে তার ডকুমেন্টস মেনটেন করতে হয়, ডিটেলস অফ রিপেয়ার অ্যান্ড সার্ভিস, মানে এখানে ইকুইপমেন্টস মানে কোন একটা সাপোজ ট্যাবলেট পাঞ্চিং মেশিন, সিরিয়াল নাম্বার 1, দেন ডিটেলস অফ দ্য মানে কি হয়েছিল এবং কে রিপেয়ার করলো, সার্ভিস কল্ড অন, ইকুইপমেন্ট অ্যাটেন্ডেড অন, সার্ভিসড বাই অ্যান্ড রিমার্কস লিখে দেবে ইনস্ট্রুমেন্ট রিপেয়ার। ওকে, so in this way we can check that what is the how we can select the equipment purchase specification and equipment maintenance. Okay, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয় তাদের কি কি স্পেসিফিকেশন থাকে এবং পারচেজ করার সময় কি কি জিনিসের উপর আমাদের লক্ষ্য রাখতে হয় এবং তাদের মেনটেন্যান্স কিভাবে করতে হয় সে সম্বন্ধে আমরা জানলাম। এবার হচ্ছে নেক্সট হচ্ছে র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস মানে কি? র মেটেরিয়ালস মানে হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল। এই র মেটেরিয়ালস থেকেই ফিনিশড প্রোডাক্ট তৈরি হয়। সো র মেটেরিয়ালের ডেফিনেশন কি? র মেটেরিয়াল is a starting material used in manufacturing of finished product ম্যানুফ্যাকচার করতে সাহায্য করে। এবার হচ্ছে পারচেজ স্পেসিফিকেশন ফর র মেটেরিয়ালস। পারচেজ স্পেসিফিকেশন ফর র মেটেরিয়ালস, regarding purchase of the raw materials following points should be considered: cost of material, then identity, purity and quality of raw materials,
এবার হচ্ছে যখন আমি তোমাদের কোয়ালিটি কন্ট্রোল পড়িয়েছিলাম, কোয়ালিটি কন্ট্রোল অফ র মেটেরিয়াল তিনবার কোয়ালিটি কন্ট্রোল করা হয়। কোয়ালিটি কন্ট্রোল অফ র মেটেরিয়াল, কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অফ ফিনিশড প্রোডাক্ট। কোয়ালিটি কন্ট্রোল অফ র মেটেরিয়ালস মানেটা কি? কোয়ালিটি মানে হচ্ছে সাপোজ তুমি কোনো একটা অ্যাসপিরিন বা প্যারাসিটামল, কোনো একটা পিওর ড্রাগ যখন একটা কোনো কোম্পানি থেকে কেনো, তার একটা র ডেটা তারা প্রোভাইড করে, র মেটেরিয়ালস এর ডেটা তারা প্রোভাইড করে, সাপ্লায়ার্সরা প্রোভাইড করে। কিন্তু সেম থিং ইউ আর গেটিং অর নট, সাম ফিজিকো কেমিক্যাল টেস্ট ইউ হ্যাভ টু পারফর্ম। তুমি শুধু অন্য জায়গা থেকে কিনে নিয়ে একটা ব্যাচ রান করলে তারপর মার্কেটে যখন তুমি ডিস্ট্রিবিউট করছো, দ্যাট ইজ ইউর ওন রেসপন্সিবিলিটি, বিকজ no one will be going to find out who is the raw material supplier, who is the finished product supplier, that everyone is to find out. So before starting your batch, or when the material purchased and when it is enters into the your premises, your responsibility to check that the quality of the raw material. So what you have to do, you have to check that the identity, purity and quality of the raw materials. Okay, so that and you have to check that the data, and you have to match with the data for the suppliers provided to you with your experiment data. So if you find it is okay, then you can go through the those are next process to do the different preparations. Okay, next vendor selection. Vendor selection টা একটা বড় পয়েন্ট। ভেন্ডার সিলেকশনটা কি করতে হয়, মানে যেমন হচ্ছে ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম, ভেন্ডার মানে এমন লোকের কাছ থেকে মাল কিনবো যারা যেন একটা মানে নামচিন কোম্পানি হয়, যারা হচ্ছে অলরেডি রেপুটেড কোম্পানি। রেপুটেড কোম্পানি দেখার জন্য তার কি করতে হবে, তাদের জিএমপি আছে কিনা দেখতে হবে, আইএসও সার্টিফিকেশন আছে কিনা দেখতে হবে, এনএবিএল সার্টিফিকেশন আছে কিনা দেখতে হবে, বিবিকিউ সার্টিফিকেশন আছে কিনা দেখতে হবে। এই সমস্ত সার্টিফিকেশন থাকলে কি বোঝা যায় যে ওকে দিজ আর দা রেপুটেড কোম্পানি, এবং তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এতদিন ধরে মার্কেটে, এবং তারা ভালো ভালো জায়গায় সাপ্লাই করেছে। এই সমস্ত দেখে সাপ্লায়ার্স চুজ করা হয়। ওকে, নেক্সট, all the raw materials should be checked for the following things: name of the manufacturer, name of the product, batch number, date of manufacturing and date of expiry। এই সমস্ত raw materials, quality control, quality quantity, then হচ্ছে quantity received and number of containers and package and condition of the containers and materials। এইগুলো সমস্ত যখন হচ্ছে কোনো প্রোডাক্ট কেনা হয় তখন এইগুলো সমস্ত চেক করে নেওয়া হয়। then storage condition, appropriate special storage conditions, store at low temperature, low humidity, away from the direct light, এই should be clearly mentioned। মানে যদি কোনো স্পেশাল স্টোরেজ কন্ডিশন থাকে সেগুলো যেন র মেটেরিয়ালের উপরে মেনশন করা থাকে। then level of the raw material should be bear the following information: name, batch number, storage condition, melting point, molecular weight, expiry date, then handling hazards, precaution and safety measures। কোয়ালিটি কন্ট্রোল অফ র মেটেরিয়ালস, হ্যাঁ, র মেটেরিয়ালস কোয়ালিটি কন্ট্রোল আমি আগেই একটু প্রথমে যে পয়েন্টটা ডেসক্রাইব করলাম, কোয়ালিটি কন্ট্রোল করা হয় এবং সেখানেই প্রথমে চেক করা হয় যে ইট ইজ অ্যাপ্রুভড অর রিজেক্টেড। দেন ইনস্ট্রাকশন ফর স্যাম্পলিং, কিভাবে স্যাম্পলিং করা হবে, স্যাম্পলিং করার সময় কোনো প্রিকশন দরকার কিনা, এবং হচ্ছে সেটা যেন একটা এসওপি থাকে। দেন ফ্রিকোয়েন্সি ফর রিএক্সামিনেশন অফ স্টোরড র মেটেরিয়াল, শুধুমাত্র যে ফিনিশ প্রোডাক্টের যে স্টোরেজ কন্ডিশন দেখে তার এক্সপায়ারি ডেট অবধি তার স্টেবিলিটি স্টাডিজ করা হয় সেটা নয়, র মেটেরিয়ালসেরও হচ্ছে স্টেবিলিটি স্টাডিজ পারফর্ম করা হয় যখন সেটা স্টোরের মধ্যে থাকে। ওকে, নেক্সট, মেনটেনেন্স অফ স্টোর অফ raw materials in storage area. It should be sufficient area for storage of raw materials. The area of storage, the area for storage of raw materials should be clean, dry and maintained within acceptable limits of environmental condition. There should be well equipped and appropriately designed reception area and receipt of raw material. There should be separate area of sampling and separate area for storage of rejected, recalled and returned material, and there should be separate safe and secure area for storage of NDPS substance, and then separate area of in-process material, bulk product and finished product, and there should be separate area for written sample. Okay, next slide is storage condition. The raw material stored according to the storage condition required. For example, for general product,
the room temperature should be 30 degrees centigrade and relative humidity 60%. For product required in air conditioning, then temperature should be 25 degrees centigrade, relative humidity 45 to 55%, and products required for low temperature and temperature should be 2 to 8 degrees centigrade. Separate area for sterile storage in air conditioning under sterile condition. Light sensitive material should be contained in amber color container. Okay, next, leveling of material in leveling of raw materials in storage area. The designated name of the product and code, then batch number given by the supplier, storage condition, handling procedure, hazards and risk associated with it, precaution to be taken, safety measures, expiry date or date beyond which the retest is necessary. So these are all about the all about the purchase specification and storage and maintenance of the raw material. I think everyone understand the equipments as well as the raw materials specification as well as purchase specification and maintenance. So okay, thank you everybody, thank you for patience.